এটা কি? জি ম্যাম, ফাইল। সেটা তো আমিও দেখছি। কার ফাইল এটা? ফয়সাল সাহেবের ফাইল। আপনি আনলেন কেন? উনি কোথায়? না ম্যাম, আসলে ভাবলাম আমরাই তো, তাছাড়া ওনার পা ব্যথা করছে তাই নিয়ে আসলাম। ঠাকিয়ে দুটো চড় মারলে না জনদরিদ্র ছুটে যাবে। যান সামনে থেকে। আমিও চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে। এবার মূল কথায় আসি। আমি জাহিদ হাসান জনি, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আর যিনি আমাকে ধমকালেন তিনি হলেন আমাদের বস, মানে এই কোম্পানির মালিক। ওনার নাম নীলা। ম্যাম আমার থেকে ছোট হবে, দেখতে সেই লাগে, তাই তো জনদরদে হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে দেখতে যাই। কি করব, মন তো মানে না, মনে ধরে গেছে, তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি। কি চেহারা, দেখলেই জড়িয়ে ধরতে মন চায়। কিন্তু সমস্যা একটাই, উনি আমাকে দেখতেই পারে না। যাক, এবার গল্পে আসি। ম্যামের কেবিন থেকে বের হয়ে নিজ ডেস্কে এসে বসলাম। তখন ফয়সাল সাহেব বলে উঠল, কি ব্যাপার জনি সাহেব, আমার ফাইল কোথায়? ও, ম্যামের রুমে ফেলে এসেছি, দাঁড়ান নিয়ে আসি। আবার ম্যামের রুমে গেলাম। ম্যাম, আসবো? আবার আপনি? কি হয়েছে? না মানে ম্যাম, ওই ফাইলটা নিতে এসেছি। নিয়ে যান আর সামনে থেকে দূর হন। ম্যাম, একটা কথা বলি। তাড়াতাড়ি বলে দূর হন। আপনি গাঢ় কাজল দিতে পারেন না? তাহলে সুন্দর দেখা যেত। কি বললেন আপনি? না মানে কারোর যাতে নজর না লাগে। আপনি যাবেন সামনে থেকে? ম্যাম রেগে গেছেন তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এই মেয়েটার মনে কি রসকস নেই, সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে থাকে। আজ দুপুরে কাজ করছি, তখন পাশে চিল্লাচিল্লির আওয়াজে তাকিয়ে দেখলাম আমার কলিগ জহিরুল ভাইকে ধমকাচ্ছেন। ম্যামকে দেখে একদিনে তাকিয়ে থাকলাম, ওনাকে নিয়ে কল্পনায় সুখে সাগরে ভাসছি। তখন কারো ধমকের কারণে বাস্তবে ফিরলাম, চেয়ে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আপনি কাজ রেখে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেয়। কেন যে এসব অকর্মা লোকেরা বাবার চাকরি দিয়েছে? ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন, আজ অন্য কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে, আমরা যত সময়ে চলে গেলাম। সাথে নীলা ম্যামও আছে। প্রেজেন্টেশন চলছে, সব ঠিকঠাকই চলছিল। এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হয়ে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। ম্যাম সেই রেগে আছে। কনফারেন্স রুম থেকে বের হতেই ম্যাম আমার গালে সজোরে একটা চড় দিল। আমি চোখে সর্ষে ফুল দেখছি। আমি প্রতি উত্তরে বললাম, ম্যাম মারলেন কেন? তোদের রাখি কিসের জন্য? বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য? আমরা আবার কি করলাম? তোদের জন্যই তো ডিলটা ক্যান্সেল হলো। তোরা কিছুই বললি না কেন? আমরা কিছু বলার আগেই তো আপনি ওদের সাথে রেগে গেলেন। তোর সাহস তো কম না? তুই আমার দোষ দিচ্ছিস? সামনে থেকে যা, তা না হলে তোকে কি করবো তা আমি নিজেও জানি না। ম্যামের রেগে যাওয়া দেখে আমি সামনে থেকে চলে আসলাম। ভুল করেছে উনি, আর দোষ চাপাচ্ছে আমাদের ওপর। ওনার বাবা কত ভালো মানুষ, আর উনি এমন বজ্জাত হলেন কেন? কোথা থেকে? কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি কোম্পানির বস হলেন? আর ভালো লাগে না, মন যায় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন, তাই ছাড়তেও পারি না। তাছাড়া কোম্পানিতে জয়েন করার সময় 5 বছরের শর্ত দেওয়া ছিল, এর আগে কোম্পানি থেকে যেতে পারবো না। পরের দিন প্রস্তুতি নিয়ে বের হলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। না, একবার ম্যামকে দেখেই আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে যে একটু দেখে চলে আসতে যাব, তখনই ম্যামের ডাক। কি ব্যাপার, কিছু বলবেন? না। তাহলে এখানে কি করছেন? কাজ করতে মন চায় না নাকি? না মানে ম্যাম আসলে। আসলে কি? কাজ ফাঁকি দেওয়ার বাহানা শুধু। যান গিয়ে কাজ করুন। যা, একটু দেখতে গিয়েছিলাম তাও ধরা খেয়ে গেলাম। সব সুন্দরী মেয়েরা কি রাগী থাকে নাকি? আমার পরিটাও এমন, মনে হয় জন্মের সময় মুখে মধুই দেয়নি, যার কারণে মুখে সব তিতে তিতা কথা। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, আর ম্যামের ব্যবহারেও জীবন অতিষ্ঠ হয়ে গেছে। হঠাৎ এক সকালে অফিসে কাজ করছি, একটা ফাইল সাইন করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম। কে জানতো আগের সময় ম্যামও কেবিন থেকে বের হচ্ছিল, যার ফলে দরজায় কোনার সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম। আহ, কি শান্তি লাগছে, চোখটা বুজে আছে। খেয়াল আসতেই ম্যামের ওপর থেকে উঠলাম। চারপাশ ঘুরতেই দেখলাম অফিস স্টাফরা সবাই জড়ো হয়ে গেছে। ম্যাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছে করে আমার সাথে অসভ্যতামি করছিস। কি বলছেন এসব? আমি কিছুই করিনি। ছি ছি জনি ভাই, তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর তুমি কি না?
বিশ্বাস করো তোমরা, এরকম কিছুই করিনি আমি। কি বিশ্বাস করতো ওরা? তুই আগে থেকে সুযোগ খুঁজলি আমার সাথে অসভ্যতাম করতে, আর সুযোগ পেয়ে তুই আজ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিস। এই বলে ম্যাম ন্যাকা কান্না শুরু করে দিল। আমি তো অবাকের পর অবাক, কি থেকে কি হয়ে গেল। ম্যাম যা বলছে তা সবাই বিশ্বাস করছে। ফয়সাল ভাই, তুমিও কি বিশ্বাস করো? সে মাথাটা নিচু করে ফেলল। হীরা, তুমিও? এরা সেখান থেকে চলে গেল। আমি তো প্রায় পাগল প্রায় অবস্থা। তোমরা সবাই বিশ্বাস করো? আরে আমি তো ম্যামকে ভালোবাসি, ওনার সাথে কিভাবে এইসব করব? একটু বিশ্বাস করো। কিভাবে বিশ্বাস করি? কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি যে ম্যামের সাথে অসভ্যতামি করনি। প্রমাণ না? এক ধরে কন্ট্রোল রুমে চলে গেলাম। সেখান থেকে তখনকার সিসি ক্যামেরার ফুটেজ চেক করলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। তখনকার ফুটেজটা পেয়ে গেছি। ফুটেজটা পেয়ে যেন পান ফিরে পেলাম। সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম। সবাই এবার বিশ্বাস করলো তো আমি ইচ্ছে করে এসব কিছুই করিনি? সবাই মাথা নিচু করে ফেললো। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি করিনি তোমাদের জন্য আমি? কত কাজ আমি নিজে করে দিয়েছি তোমাদের। ম্যামের বকেকেও তোমাদের ফাইল সাইন করে এনে দিয়েছি। এতদিন তোমাদের সাথে কাজ করেছি, এতটুকু ছিলে না আমাকে? সব কিছুই মনে থাকবে আমার। এবার ম্যামের দিকে তাকালাম, মাথা নিচু করে আছে। আর আপনি কি বলছেন? আপনার সতীত্ব নষ্ট করতে চেয়েছি? এত নীচ মনমানসিকতা আপনার? আরে আমি আপনাকে ভালোবাসি, এত অপমানের পরও আপনার আশেপাশে থাকি, কারণে অকারণে আপনার কাছে যাই। এই চেহারা নিয়ে এত অহংকার করেন। আরে ফর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মোলার দাম বেশি হতো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসি বলে এতটা রেসপেক্ট করি, তা না হলে আর কিছু বললাম না। নিজের ডেস্কে এসে মাথা টেবিলে দিয়ে বসে পড়লাম। রাগে আর ভয়ে গা কাঁপতে থাকলো, চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়লো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকালাম। তুমি? হ্যাঁ, আমি জানতাম আপনি এমন কাজ করতে পারেন না, তাই তো সামনে থেকে চলে আসলাম। এখন চলেন, দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করেই আসি। না, তুমি যাও। আরে চলেন তো, মনটা পাতলা হয়ে যাবে। এক প্রকার জোর করেই নিয়ে গেল বাইরে। ফিরে এসে কাজ জমা দিয়ে বাসায় চলে আসলাম। রাতটা নির্ঘুম কাটালাম আর চিন্তা করলাম, নীলা মানে ম্যামের সামনে আর এত যাব না। ওকে ভালোবাসার ভূত মাথা থেকে তাড়াতে হবে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না। আল্লাহ যা করে ঠিকই করে। পরের দিন অফিসে চলে আসলাম। অফিস স্টাফরা সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল। ইটস ওকে বলে দিলাম। তারপরেও ওদের প্রতি একটা অভিমান থেকেই গেল। আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলিনি। এত ভালো জানতাম ওনাকে, আর উনি কিনা আমাকে অবিশ্বাস করলো। কেউ না জানুক, উনি তো জানতো আমি ম্যামকে ভালোবাসি। যাক, সেদিন আর ম্যামের সাথে দেখা হয়নি। ওনার বের হওয়ার আগে আমি বের হয়ে গেছি। আর পরের দিন সকালে ডেস্কে এসে বসলাম। ম্যাম সামনে দিয়ে ওনার কেবিনে গেল। সবাই দাঁড়িয়ে গেল, সাথে আমিও। যার সময় একবার আমার দিকে আর চোখে তাকিয়ে গেল। আমি আমার মতো কাজে মনোনিবেশন করলাম। সমস্যা বাঁধলো বিকেলের দিকে। ফাইলে সাইন লাগবে ম্যামের। ওনার সামনে কিভাবে যাব, তাই ফাইলটা পিয়নকে দিয়ে পাঠালাম। চিন্তায় আছি এত কিছুর পরেও আমার ফাইলে সাইন করে না করে। কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো। না, সাইন করে দিয়েছে। তাহলে ফাইলটা জমা দিয়ে চলে আসলাম। এরকম আরও 3 দিন চলে গেল। এই 3 দিন ম্যামের সামনাসামনি হয়নি। বিপত্তি বাঁধলো চতুর্থ দিন। ফাইল দেওয়া হলো অনেকগুলো। এতগুলো কাজ করতে করতে বিকাল হয়ে গেছে। এক এক করে সবাই চলে যাচ্ছে। কাজগুলো শেষ না করেও যেতেও পারছি না। এক এক করে সবাই চলে গেল। এখন শুধু আমি আর ম্যাম আর পিয়ন। বুঝি না আজ কি আমাকে ইচ্ছে করে এত বেশি কাজ দিয়েছে নাকি? কি ব্যাপার, ম্যাম এখনো যাচ্ছে না কেন? উফ, কখন না সামনে এসে পড়ে। কাজগুলো শেষ করে পিয়নকে বুঝিয়ে দিয়ে যেই বের হতে যাব, তখনই কারো কোমল সুরে ডাক পড়ল। পেছন ফিরে দেখি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ম্যাম আমার সামনে আসলো, আমতা আমতা করে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি চুপ করে আছি। তাই ম্যাম আবার বলল, জনি সাহেব, আমি সরি। ভুল তো মানুষেরই হয়। না ঠিক আছে, আমিও সরি। কি থেকে কি বলে ফেলেছি সেদিন। আচ্ছা চলুন, আপনাকে বাসায় ড্রপ করে দিই। ধন্যবাদ ম্যাম, আমি একাই যেতে পারবো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আর বেশি দরকার ছাড়া ম্যামের কেবিনে যায় না। ফাইল সাইন লাগলে পিয়নকে দিয়ে করিয়ে আনি। এখন ম্যাম শুধু আর চোখে তাকায় আমার দিকে, কেন তা অজানা। ফয়সাল সাহেবের সাথে এখনো ভালোভাবে কথা বলি না। বিকেলে ফয়সাল সাহেব আমার ডেস্কে আসলেন। জনি সাহেব, আমি জানি আপনি এখন আমার উপর রেগে আছেন।
আসলে ওই দিন আপনি যেভাবে ম্যামকে জড়িয়ে ধরেছিলেন, যা অবিশ্বাস করার মতো। কেউ না জানো, আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি, তার সাথে এরকম আমি করতে পারি না। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর রাগ করে থাকতে পারলাম না। যাই হোক, সব কিছু আগের মতো চলতে লাগলো, শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। দুপুরে ফয়সাল সাহেবকে দিয়ে ম্যামের কাছে ফাইলটা পাঠালাম। ম্যাম আসবো? আসুন। দেন। ম্যামের দিকে বাড়িয়ে দিল। কার ফাইল এটা? জনি সাহেবের। ফাইলটা একটু সাইন করে দিতেন যদি। ওনার ফাইল আপনি আনলেন কেন? আসলে ওনার পা ব্যথা তো, তাই। ওনাকে ডাক দিন। আমার ডাক শুনে ম্যামের কেবিনে চলে আসলাম। ম্যাম, আসবো? আসুন। ডেকেছিলেন আমাকে? আগে বসুন। বসলাম চেয়ারটা টেনে, নিচের দিকে তাকিয়ে বসে আছি। আপনার পায়ে কি হয়েছে? হালকা চোট লেগেছে। আপনি আমাকে বললেই তো আমি আপনার ডেস্কে গিয়ে ফাইল সাইন করে দিয়ে আসি। কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম। অন্যের হাতে পাঠানোর কি দরকার? আমি কি কলা গাছের সাথে কথা বলছি নাকি? আমার চোখের দিকে তাকান। ম্যামের কথায় ম্যামের দিকে তাকালাম। ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি জানি আপনার পায়ে কোনো চোট লাগেনি। আমি সত্যিই সরি। ওই দিন আমি বুঝে উঠতে পারিনি, হঠাৎ এসে আমার উপরে পড়লেন। আমি সত্যিই সরি। আগের কথা কেন তুলছেন? ভুল তো আমারই। অযথা আপনার রুমে যেতাম। এই কথা বলতে ম্যাম আমার চোখের দিকে বিস্মিতভাবে তাকালো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। ফাইল সাইন করা শেষ। আমি ফাইল নিয়ে বেরিয়ে আসলাম। এইভাবে আরও কিছুদিন চলে গেল। এখন দেখি ম্যাম তার কেবিন থেকে প্রায় বের হয়ে আমার ডেস্কের আশেপাশে হেঁটে বেড়ায়, আমার প্রতি নজরদারি করে। আমি আমার মতো ওনার প্রতি এখন আর অতটা আগ্রহ দেখাই না। উনি আমাকে খুব ভালো নজরেই রাখে। ওনার প্রতি আগ্রহ দেখাই না বিদায় হয়তো আমার প্রতি এতটা আগ্রহী। আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বলে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত। আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি, তখনই ইরা আসলো। কি করেন ভাইয়া? লাঞ্চ করবেন না? করব। তাহলে ভাইয়া আমার সাথে চলেন, আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি। প্লিজ প্লিজ, না করবেন না। তুমিও না বাচ্চাদের মতো করো। আচ্ছা চলো। আমার ইরা হাসতে হাসতে আমার ডেস্ক থেকে বের হচ্ছি। হঠাৎ কে যেন আমার কলার ধরলো। আমি তাকেই দেখি নীলা ম্যাম। মুখ চোখ কেমন যেন রক্তবরণ ধারণ করেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি করলাম আবার কে জানে। তখনই ম্যাম বলল, কি পেয়েছিস? আমাকে এড়িয়ে চলবি? অন্য মেয়ের সাথে হাসাহাসি? তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? কি করছেন ম্যাম? কলারটা ছাড়ুন, সবাই দেখছে তো। ছাড়বো না তোকে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস, অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস। চল, এখানে চুপচাপ বসে থাকবি। এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল। এরা সহ বাকি সবাই দেখি হাসছে। ওনার কেবিনে নিয়ে আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম। ম্যাম ধপ করে ওনার চেয়ারে বসে পড়লেন। আমার সামনে বসে বরাবর হাত দিয়ে চোখের পানি মুছছে। মানবতার খাতিরে এক পিস টিস্যুটা এগিয়ে দিলাম। এবার তিনি শব্দ করে কেঁদে দিলেন। আর যদি কোনো মেয়ের সাথে দেখি না, তোকে খুন করে ফেলবো, দেখিস শয়তান একটা। এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম কান্না করছে আর আমার দিকে রাগে চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম। না, আর বসে থাকা যায় না। ম্যাম, আমি চলে যাই। এই কথা বলতেই ম্যাম আমার কলারটা চেপে ধরলো। কই যাবি? হ্যাঁ, কই যাবি? এখানে চুপচাপ এসে থাক, না হলে গলা চেপে মেরে ফেলবো। কুত্তা কথাকার, ওই ডাইনিটার কাছে যাইতি তাই না? এখানে চুপ করে বসে থাক। উনি গলা চেপে ধরাতে আমি কেসে উঠলাম, আর উনি আমাকে পানি খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়লেন। ও খোদা, তুমি কোথায়? আর কতক্ষণ বসিয়ে রাখবে? কিছুক্ষণ পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। এই পর্যন্ত 4 মগ খাওয়া শেষ। আল্লাহ, তুমি রক্ষা করো, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ওইদিকে ইরা নিজ হাতে রান্না করে এনেছে। ভাবতেই জিভে পানি এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একা থাকি, বাবা মা গ্রামে থাকে। বুয়ার হাতে রান্না খেতে খেতে জীবন শেষ। না, ইরার হাতে রান্নাটা মিস করা যাবে না। এইদিকে ম্যামও আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, কিছু তো খেতে হবে। ওইদিকে ইরা নিজ হাতে আমার জন্য রান্না করে নিয়েছে, এখনও হয়তো খাবার নিয়ে বসে আছে। প্লিজ যেতে দিন। এই কথা বলে মনে হয় বড় রকমের ভুল করে ফেলেছে। ম্যাম তার রক্তবর্ণ চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠল, কি বলি তুই?
এই বলে ডয়ের থেকে একটা চাকু বের করে আমার গলায় ধরে বলল, কি করছেন কি ম্যাম? পোস্ট লেগে যাবে তো নামান। কি বলেছিলি আবার বল। ম্যাম, আমাকে কিন্তু ভয় দেখাবেন না। ম্যাম অগ্নিমূর্ত ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয়ে একেবারে চুপসে যায় আমি। ম্যামকে দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে এসেছে। ইচ্ছে করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফর্মালিটির জন্য চুপচাপ বসে আছি। কি হলো, বসে আছো কেন? হাত দাও। আমি হাত দিতেই ম্যাম নিজ হাতে খাবার তুলে দিলেন। আমি আমার মতো খেয়ে শেষ করলাম। ম্যামও আমার সাথে খেলেন, তবে অল্প। এবার যাও। তবে রে, নাহার আর রুমার আশেপাশে যেন না দেখি। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম। আপনারা কি মনে করেছেন নীলা ম্যামের মিষ্টি কথায় আমি আগে সব কিছু ভুলে গেছি? মোটেও না। ওনার মায়াজালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতে কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতে যাচ্ছে ভিতরে এতক্ষণ কি হলো। আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল আমার ডেস্কে আসলো। ইরা, আই এম সরি, তোমার সাথে খেতে পারলাম না। আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য। চলুন ভাইয়া। পাগলি বোন আমার, আমি ম্যামের কেবিনে খেয়েছি। ম্যাম জোর করে খাইয়েছে। তুমি ফয়সাল ভাইকে নিয়ে খেতে যাও। ইরা ফয়সালের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ওনার কি আমার সাথে খাওয়ার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। আমি কিন্তু এখনো খাইনি, চলো। আমি খাবো না আপনার সাথে। যান, রুমা আর নাহারের কাছেই যান। আমার কিন্তু খুব খিদা লেগেছে, চলো না প্লিজ। ইরা যাও, তোমাদের দুজনেরই এখন অনেক খিদা, আগে গিয়ে খাও। ওসব বিষয় পরে কথা বলা যাবে। ইরা ফয়সালের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, চলুন বলেই হাঁটা ধরলো, আর ফয়সাল পিছে পিছে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি এদের ভিতর কিছু একটা ঘুরতে চলেছে। কৌতূহলবশত ইরা ডেস্কে গেলাম। আহা, কি সুন্দর খাবার সামনে রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাছে দিয়ে বললাম, খাবার সামনে রেখে বসে থাকতে নেই। আমার কথায় দুজনেই শুভ দৃষ্টির বাধা ঘটল। দুজনেই বেশ লজ্জা পেয়ে গেল। তুমি মিয়া আসার আর সময় পেলে না, নিজে তো পেট পূজা করে এসেছো, এখন আমাদের খেতে দাও। শিওর শিওর, খাও। আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগে চোখে তাকালো। আচ্ছা খাও খাও, আমি পরে আসি। আমি আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখা না হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতে আর বাসায় খেলাম না। ম্যাম যা খাওয়ালো তাতে দুদিন অনায়াসে থাকা যাবে। রাতে সুন্দর একটা ঘুম দিলাম। সকালে যথাসময় অফিসে চলে এসেছি। ম্যাম এখনও আসেনি, তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কৌশল বিনিময় করে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগে চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল। আমি আবার কি করলাম কে জানে। ওইদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো কাজে মনোনিবেশন করলাম। একটা ফাইল জমা দিব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে আমার যেতে মন চায় না, অনেকে দিয়েও পাঠাতে পারবো না। অগত্যা আমাকেই যেতে হলো। ম্যাম আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্য তো ওয়েট করছি। আমি কাছে যেতেই ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার ধরলো। একটানে ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। আমার হার্টবিট যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। এই, তুই কালকে আমাকে না বলে গেলি কেন? খুব বিরক্ত লাগছে আমার। আমি কলারটা থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন আমার এসব ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, এসব ভালো লাগবে কেন? তোকে তো থাপ্পড় দেওয়াই উচিত। তাই দেন, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে দেখলাম। ম্যামের চোখের কোণ থেকে কিছুটা পানি গড়িয়ে পড়ল। আমি ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইল তো জমা দেওয়ার সময় হয়ে গেছে। ফাইলগুলো আমার ওপরের কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়। উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। আমি ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক। ফাইলের পেপারগুলো ভিজে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখের পানি। কি মুসিবত, উনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি দিলাম সাইন করতে, আর উনি কান্না করে ফাইলের ভিতর সাগর তৈরি করেছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকাতে হবে। পেপারগুলো খুলে একটা একটা করে ফ্যানের সামনে ধরলাম। পাঁচের দেখে জহিরুল ভাই দেখে বলল, কি ব্যাপার জনি ভাই, এগুলো ভিজলো কিভাবে? সে আর বলবো দুঃখের কথা ভাই। হাতের সাথে পানের গ্লাসটা লেগে ফাইলে পড়লো।
তারপর যা হওয়ার তা দেখতেই তো পাচ্ছেন। সত্যি কথা তো আর বলা যায় না। অন্যদিকে দুজোড়া চোখ আমার আর ম্যামের সব কাহিনী দেখছে। তারা হলো ইরা আর ফয়সাল। ওরা দুজন মুচকি মুচকি হাসে। একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো ধরে শোকালাম। দুপুরে আমার ডাক পড়লো ম্যামের কেবিনে। আসবো ম্যাম? হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। এখানে কি কোনো কাজ আছে আমার? চুপ করে বসে থাকতে পারো না? শুধু শুধু কেন বসে থাকবো? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, হাত ধো। কেন? খাবে না? হ্যাঁ, বাড়ি থেকে খেয়ে নেব। না, এখানে খাবে। দেখুন, আমি না আপনার কাজিন না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝে সম্পর্ক হলো মালিক আর কর্মচারী। সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে যাব, তখনই ম্যাম আমার হাতটা ধরে ফেললো। তুমি ভালো করেই জানো কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনিই রেখে আছি। সো এখন আর নতুন করে রাগিও না আমাকে। এই বলে ম্যাম এক টান দিয়ে আমাকে বসিয়ে দিল। নিজ হাত দিয়ে আমার হাত ধুয়ে খাবার বেড়ে দিল। আমি চুপচাপ বসে আছি, কেননা উনি যে বজ্রাগী মেয়ে কখন কি করে বসে। কি হলো, বসে আছো কেন? ও বুঝছি। আমি ম্যামের দিকে তাকালাম। উনি আবার কি বুঝলেন? আমি ভাবনা থেকে বের হতেই দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। কি হা করো? না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যাম কিছুটা রাগী স্বরে বলল, আমি হা করতে বলছি। আমিও হা করলাম। গভাগপ খাবার মুখে তুলে দিতে লাগলো। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওনা দিয়ে মুখটা মুছে দিল, যেন আমার বউ, আর তার আঁচল দিয়ে মুখ মুছে দিল। এখন দেখলে কেউ বিশ্বাসই করবে না উনি এতটা বদরাগে। আমি চলে আসতে যাব, তখন আবার আমার হাত টান দিয়ে ওনার খুব কাছে নিয়ে আসলো। আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো। তারপর শান্তভাবে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে ইচ্ছে করে। একটু ভালোবাসো আমাকে। এই বলে জড়িয়ে ধরলো। ম্যামের চোখে আমি পানি দেখতে পেলাম। না, ওনার এতটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়। দেখবো আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্ট হাসি দিল। এভাবেই দিনগুলো যেতে লাগলো, আর ম্যামের পাগলামিও দিনকে দিন বাড়তে লাগলো। এইরকমই একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক বেরিয়ে যেতে হয়। তো ইরা ডেস্কের কাছে যেতেই দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আমি গেলাম তার কাছে। ইরা, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? ভাইয়া, ফয়সাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। এই কথা বলে ইরা আরও জোরে কান্নায় ভেঙে পড়ল। মেয়েটা একেবারে সহজ সরল। হ্যাঁ, যেতেই পারে, কলেজ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? ইরা রাগান্বিত স্বরে বলল, কলিগ হলেই যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে ইরা আমার মাথা নিচু করে ফেলল। আমি ওর মাথাটা নিচু করে ধরে বললাম, আমার দিকে তাকাও তো। এই তো ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? কেন? উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারো ওকে বলে দাও। হ্যাঁ বলবো, তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাবো কেন গেল উনি নাহারের সাথে। আচ্ছা আমি চলি, বলে দিও আমি আমার ডেস্কে চলে আসলাম। আমি জানি ফয়সাল ওকে ভালোবাসে, একদিন কথায় কথায় বলেছিল আমাকে। আমি ফয়সালকে কথা দিলাম। হ্যাঁ ভাই বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারকে নিয়ে টাঙ্কি মারতে গেছো, এইদিকে ইরা কান্না করে শেষ। বলো কি, আমি আসছি। কিছুক্ষণ পর ফয়সাল চলে আসলো, সোজা ইরার ডেস্কে চলে গেল। ইরা এখনো কাছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইরার রাগ অভিমান আরো বেড়ে গেল। ইরা উঠেই ফয়সালের গলাটা চেপে ধরলো, তারপর শুরু করলো, কুত্তা, শয়তান, শুয়োর, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনির সাথে গেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে ইরা ফয়সালকে মারতে লাগলো। এক পর্যায়ে ফয়সাল ইরাকে বুকের মাঝে চেপে ধরলো, আর ইরা একেবারে শান্ত হয়ে গেল, কান্না করে ফয়সালের বুক বাঁচাচ্ছে। আপনি বোঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি। ফয়সাল ইরার কপালে চুমু দিয়ে বলল, পাগলি, আমি জানি তো, আমিও তো তোমাকে ভালোবাসি।
তাই তো নাহারের সাথে গিয়ে ওর সাথে খাইনি, তোমার সাথে খাবো বলে। আমি জানি তুমিও এখনো খাওনি। চলো, ক্ষুধা লেগেছে। আর যদি দেখি না ওর সাথে, একেবারে খুন করে ফেলবো। খালি কষ্ট দেয় আমাকে। এখন চলেন, আমারও খুব ক্ষুধা লেগেছে। আপনার উপরে জিদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দিবেন। আমি দূর থেকে ওদের সব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম। বিকেলে অফিস থেকে বের হতে দেখি ফয়সাল আর ইরা একসাথে বের হচ্ছে। আমার কাছাকাছি আসতেই বললাম, তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটা ট্রিট পাই। আচ্ছা ভাইয়া, আজকেই চলেন আমাদের সাথে, আপনাকে আজকেই ট্রিট দিব। আচ্ছা থাক, আজ ট্রিট দিতে হবে না। তোমাদের নয়া প্রেমে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। যাও। আমার কথায় ইরা কিছুটা লজ্জা পেল। তাহলে আমরা চলি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা যাও। ওরা ওদের মতো চলে গেল, আর আমি আমার মতো। চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে। এভাবে বেশ কিছুদিন চলল। কাল নীলার জন্মদিন, তার বাসায় বিশাল আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে, শুধু আমি বাদে। আমাকে ইনভাইট না করেও ভালো হয়েছে, করলেও তো যেতাম না। কালকে দিনটা বন্ধ পাবো, কালকে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আহা শান্তি। আবার কিছুটা মন খারাপ হলো, সবাইকে ইনভাইট করলো, আমাকে করলো না। এতে কি আমাকে অপমান করলো নাকি? বদ একটা। অপমান করবি কর, এইভাবে করা লাগে? আজ খেতেও ডাকলো না। শালি, তোকে পরে দেখে নেব। আমাকে অপমান, তাই না? না, আর এই বিষয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে থাকলে মাথা আরও গরম হয়ে যাবে। কাজে মন দিলাম। বিকালে যাতে ম্যামের সাথে না দেখা হয় তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজ ম্যামের জন্মদিন। না, কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে। তার আগে মোবাইলটা বন্ধ করি, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আহা, ঘুম কাকে বলে? এই অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। দুপুরের পর দিকে কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতে দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে। কি রে ভাই, এই অবেলায় কি চাই? সরি স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। ম্যাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছে যাওয়ার জন্য, এখনই রেডি হয়ে যেতে বলেছে। তোমার ম্যাম কে, আর কোথায় যাব? ম্যামের নাম নীলা স্যার। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নীলা ম্যামের কাজ। আমি তো যাব না, কি করি? তুমি যাও, আমি পরে আছি। সরি স্যার, আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। তুমি যাও, তোমার ম্যামকে আমি বলছি। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যাও। লোকটাকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম, কিন্তু ঘুমাতে আর পারলাম না। কিছুক্ষণ পর আবার আসলো। আমি দরজা খুলে দেখি সে আবার এসেছে, গানে একটা লাল হয়ে আছে। চলেন স্যার। তুমি আবার এসেছো? যাও, আমি আসি। সরি স্যার, আপনাকে ছাড়া আমি যেতে পারবো না। আপনার কথা শুনে গিয়ে দেখেন ম্যাম আমার গালের কি করেছে। এখন আপনাকে ছাড়া গেলে চাকরি থাকবে না আমার। এখন কি বলি? আমি একটা গাড়ি দেখিয়ে বলি, ওই গাড়িটা দেখেছো? আমি ওইটাতে করে যাব। আমার সাথে আরেকজন আছে, ওকে নিয়েই যাব। তুমি যাও। সরি স্যার, আপনাকে ছাড়া যাওয়া যাবে না। আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে, সেটা দিয়েই যাবে। কি মানকার চিপায় আটকালাম। ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম। কাল আমাকে ইনভাইট করেনি, আজ আসছে গাড়ি পাঠাতে, আবার স্পেশাল গাড়ি। তোর গাড়ির তলায় আগুন। না, বাসায় থাকা যাবে না, থাকলে আবার আসবে। তার আগে গোসলটা সেরে নিই। গোসল করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পরে বের হওয়ার জন্য দরজা খুলতে যা দেখলাম তা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। সামনে তাকেই দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে। মনে হয় সোজা অনুষ্ঠান থেকে এখানে এসেছে। পরনে বার্থডে পোশাক, বাহ কি দারুণ লাগে। ম্যাম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি পেছন পেছন গেলাম। ম্যাম, কোনো সমস্যা হয়েছে? আমাকে কল করলে তো আমি চলে আসতাম। ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ফাইজলামো করো আমার সাথে? ফোন বন্ধ রেখে বলছো ফোন করতে। ফোন বন্ধ কেন তোমার? মন চাই ঠাটিয়ে দুটো চড় মারি। গাড়ি পাঠিয়েছিলাম, আসোনি কেন? তোমার জন্য কত কিছু রেখে আসতে হয়েছে জানো? সরি ম্যাম। জানি, কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম ধরে ডাকতে? আজ অন্তত আমার নাম ধরে ডাকো। কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে পড়ল। কথাটা এত মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে ম্যাম আবার বলল, কি হলো জনি, কিছু বলো। তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয়। আচ্ছা তাড়াতাড়ি রেডিও। ঠিক আছে নীলা। নীলা নামটা উচ্চারণ করতে গলাটা কেঁপে উঠল। নীলা একটা মুচকি হাসি দিল। ওর নাম ধরে ডাকায় হয়তো খুশি হয়েছে। আমি আমার রুমে ঢুকে রেডি হচ্ছি। খালি গায়ে আমার
তখন হঠাৎ নীলা আমার রুমে ঢুকে পড়লো। আমি তো লজ্জায় গা ঢাকতে ব্যস্ত। আহা, কি করছো? রুমে আসলে কেন? নীলা একটা দুষ্ট হাসি দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো এখন এদিকে ঘোরো। আমি ওর দিকে ঘুরতেই ওর আনা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল, তার উপর একটা শার্ট এবং সর্বশেষ একটা কালো ব্লেজার পরিয়ে দিল। কালো পোশাক আমার এমনিতেই খুব পছন্দ। তারপর একটা প্যান্ট আমার হাতে দিল, তাও কালো। নাও এটা পরো। নাকি এটা পরিয়ে দেবো? দাও পরিয়ে দিই। দেখেছেন কি ফাজিলের ফাজিল? আমি এইটা পরবো? তুমি রুম থেকে বের হও। তো পরো। তোমার সামনে পরবো নাকি? সমস্যা কি? আমি তো, তুমি পরো তো, দাও আমি পরিয়ে দিই। কি করছো? তুমি বের হও তো। আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম। কি মেয়ে মাইরি, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই নীলা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একেবারে আমার রাজকুমারের মতো। ওর কথায় একটা মুচকি হাসি দিলাম। জনি, আমার জন্মদিনের গিফট কোথায়? সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল। আমি জানি ও কি চায় আমার কাছ থেকে, কিন্তু তা আমি দিতে পারবো না। চাইলেই দিতে পারি। আমি আমার ড্রয়ার খুলে ওর জন্য অনেক আগে কেনা কালো শাড়িটা দিলাম। হয়তো ও খুব খুশি হবে না এই সাধারণ একটা শাড়িতে। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, বললাম চলো। কিছুটা আগেতে নীলা বলল দাঁড়াও। আমি ঘুরে বললাম জানি এটা তোমার পছন্দ হবে না, এর থেকে ভালো কিছু একটা এই মুহূর্তে নেই আমার কাছে। অনেক আগে কিনেছি তোমাকে দেব বলে। নীলা কিছু না বলে রুমের ভিতর চলে গেল। এই কই যাচ্ছ? আমার কথার কোনো কর্ণপাত করলো না। কিছুক্ষণ পর নীলা রুমের ভিতর থেকে আমাকে ডাক দিল। আমি ভিতরে গিয়ে তো অবাক, নীলা আমার দেওয়া শাড়ি পরেছে। কি হাঁ করে তাকিয়ে আছো কেন? এখানে আসো আর শাড়ি কুর্চিটা ঠিক করে দাও। আমি? হ্যাঁ তুমি। নাও ধরো। এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরে দিল। আমি নীলার দিকে ভালো করে তাকিয়ে দেখি নীলা পেটের অংশে কাপড় নেই। কি সুন্দর পেট! এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি হলো? চোখ বন্ধ করলে কেন? চোখ খোলো, আমার দিকে তাকাও। আমি ওর দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? দাও কুচিটা ঠিক করে দাও, সময় হয়ে গেছে। আমি কুচিটা ঠিক করে বললাম নাও পরে নাও। তুমি পরিয়ে দাও। আমি পারবো না, তুমি পরে নাও। নীলা কিছুটা রেগে গিয়ে বলল, তাহলে কিন্তু আমি এভাবেই চলে যাব। এই মেয়ের রাগী চেহারা দেখলে বিব্রত হয়ে যায় আমি। আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত নীলার পেটে লাগলো। সাথে সাথে আমার পুরো শরীর শিহরণ বয়ে গেল। নীলা চোখ বন্ধ করে ফেলো আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আমি কুচিটা পরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলাম। নীলা এখনও চোখ বন্ধ করে আছে। এখনও চোখ বন্ধ করে আছে কেন? নীলা চোখ খোলো। নীলা চোখ খুলে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। চলো। আমার হাত ধরে টান দিয়ে নীলা খুব কাছে নিয়ে এসে বলল, আরে এত তাড়া কিসে? তুমি আমাকে গিফট দিয়েছো, তোমার গিফট নিবে না? আমার আমার গিফট লাগবে না। আমাকে গিফট দিয়েছো, তোমাকে তো গিফট দিতেই হবে। চোখ বন্ধ করো। গিফটটা নিতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি? এই গিফট নিতে হলে চোখ বন্ধ করতে হয়। তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতে নীলা আমার ঠোঁটের সাথে ও ঠোঁটটা মিলিয়ে একটা চুমু দিল। সাথে সাথে আমার সারা দেহে আগুন উড়ে গেল। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু ও এত শক্ত করে জড়িয়ে ধরলো যে নিজেকে আর ছাড়াতে পারলাম না। ওর সাথে না পেরে উঠে আমিও ওর চুমুতে সায় দিতে লাগলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে। কতক্ষণ ছিলাম জানি না। বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়লো। দুজন জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। নীলা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল। যে জায়গায় ওর লজ্জা পাওয়ার কথা সে জায়গায় আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, গিফটটা কেমন লাগলো? একটা দেবো? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নীলা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালো তো আমাকে বাঁচতেই হবে। আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান বেড়ে উঠবে না। এই বলে নীলাও আমার পেছন পেছন যেতে লাগলো। আমি যেতে যেতে একলা একলা বলছি, এই মেয়ের লজ্জা বলতে কিছুই নেই। ওর এরকম ভালোবাসায় আমার রাগ অভিমান পানি হয়ে যাচ্ছে। না, ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে ওর ভালোবাসায় জড়িয়ে যাব। নীলা পেছন থেকে বলল, কি বিড়বিড় করছো? গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। নীলা আমার পাশে বসলো। আমার একটা হাত ওর হাতের ভিতর নিয়ে নিল। আমারও ভালো লাগছিল, তাই আর সরালাম না। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে তো আমার মনের রাজত্ব করেই ছাড়বে।
গাড়ি চলতে লাগলো নীলাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম। না, বেশ জাঁকজমক করেই সাজিয়েছে বাড়িটা। পেছন থেকে, কি হলো, ভিতরে চলো। ও হ্যাঁ চলো। ও আমার হাত ধরে হাঁটা ধরলো। আমি হাতটা ছাড়িয়ে নিলাম। এত লোকের মাঝে মালিক কর্মচারী হাত ধরে হাঁটবে, কেমন দেখায় না? নীলা আমার দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ালে কেন? দেখো এখানে অনেক মানুষ, হাত ধরে হাঁটা সবাই ভালো চোখে দেখবে না। নীলা আবার আমার হাত ধরে ফেললো। কারো দেখাতে আমার কিছু যায় আসে না। পাগলামি করো না, পরেও হাত ধরে হাঁটতে পারবে। নীলাকে কোনো রকম বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি পেছন পেছন ভেতরে গেলাম। ভেতরে অনেক মানুষ দেখা যায়। নীলাদের বিজনেস পার্টনার সহ তাদের রিলেটিভরা এসেছে, আর অফিস স্টাফরাও এসেছে। আমি গিয়ে নীলার বাবার সাথে কৌশল বিনিময় করলাম। লোকটা অনেক ভালো। চারপাশ ঘুরে ঘুরে দেখছি। অন্যদিকে নীলাকে তার কাজিনরা সহ তার বান্ধবীরা আটকে রেখেছে। নীলা বারবার আমায় খোঁজ করছে। এক পাশে গিয়ে বসলাম। পাশে তাকাতে দেখি ইরার ফয়সাল হাতে হাত ধরে বসে আছে। আরে প্রেম রে! আমি ওদের কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমাকে দেখে ওরা হাত ছেড়ে দিল। আরে জনি, তুমি? ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তোমরা কেমন আছো? জি ভাইয়া ভালো। আচ্ছা থাকো তোমরা, আমি চারপাশটা ঘুরে দেখি। ওখান থেকে চলে আসলাম। নীলাকে দেখার জন্য মনটা কেমন উৎসুক করছে, তাই চলে গেলাম ওকে দেখতে। সবাই কোল বেঁধে নীলাকে আটকে রেখেছে, আর নীলা বারবার চারদিকে কাকে যেন করছে, হয়তো আমাকে। নীলার এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার। চাইলেও ওদের কাছ থেকে ছুটে আসতে পারছে না। একটু পর নীলার কেক কাটা হবে। সবাই কেকের পাশে এসে দাঁড়ালো। আমি আড়ালে লুকিয়ে গেলাম। তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করিয়ে সবার আগে কেকটা আমাকেই খাইয়ে দিত। যত সময় কেকটা কাটলো। কেক কাটার পর্ব শেষ করতেই একজন সুদর্শন ছেলে এসে নীলার হাত ধরে হাতে একটা চুমে দিল। সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল। বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার এমন হচ্ছে কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? ভালো যদি নাই বাসি, তাহলে আমার এমন হচ্ছে কেন? না, আর ভাবতে পারছি না। ওই ছেলেটাকে দেখলাম নীলাকে উপরের বারান্দা দিকে নিয়ে যাচ্ছে। আমিও পেছন পেছন গেলাম। দেখলাম ছেলেটা নীলার গায়ে হাত দিয়ে কথা বলছে। নীলা এতে কোনো রিয়াক্ট করছে না। মাথাটা গরম হতে লাগলো আমার। একটু পর ছেলেটা নীলাকে দেয়ালের সাথে চেপে ধরলো। দুই হাত দিয়ে নীলার দুই হাত ধরে ছেলেটা আস্তে আস্তে তার মুখ নীলার মুখের কাছে নিচ্ছে। নীলা ছোটার জন্য চেষ্টা করছে। এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। যখনই কেস দিতে যাবে ঠিক তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিলাম, যার ফলে ছেলেটা দুহাত দৌড়ে গিয়ে পড়লো। জানি না তখন আমার কি হয়েছিল। ছেলেটাকে একধারে মারতে লাগলাম। হঠাৎ কে যেন আমার কলা ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় দিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সে আর কেউ না, স্বয়ং নীলা। আমি নীলার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম। তারপর নীলা যা বলল তা শুনে আমার চোখ দিয়ে দুপোটা পানি পড়ে গেল। লুচ্চার লাফাঙ্গা কথাকার, তোকে এই জন্য এনেছি আমি, গুন্ডামি করার জন্য? ছোট লোক তো ছোট লোকই থাকে, বাজে কথাকার। এই, ওই ছোট লোকটাকে এখানে ঢুকতে দিছে কে? গুন্ডামি করার আর জায়গা পায় না? আরো দুটো থাপ্পড় দে, তাহলে উচিত শিক্ষা হবে। তারপর নীলা ছেলেটাকে ধরে ভিতরে নিয়ে গেল। আমি চোখের পানিটুকু মুছে ওদের বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর ভাবছি, হায় রে ভালোবাসা, অভিনয়ের সেরা ট্রফি দেয় উচিত নীলাকে। এত কষ্টের মাঝেও এই ভেবে হাসি পেল যে ছেলেটার নাক থেকে রক্ত বের করেছি। কত বড় সাহস আমার জিনিসের দিকে নজর দেয়। কি বললাম আমি, আমার জিনিস? নিজের কথায় নিজেকেই ধিক্কার দিচ্ছি। বড়লোকদের সবই অভিনয়। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমাকে লুচ্চা বলছে, আবারও চোখ দুটো ভিজে যাচ্ছে। অবশ্যই কেউ দেখেনি, দেখলে হয়তো মুখ দেখানোই যেত না। যার সময় এক পাতা ঘুমের ওষুধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দিবে না, তাই এই পদ্ধতি। রাত আর খেতে ইচ্ছে করলো না, তাই বাসায় এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অন্যদিকে নীলা রাতে শাড়ি পাল্টাতে গিয়ে শাড়ির দিকে চোখ গেল, আর তখন মনে পড়ে গেল আমার কথা। নীলা মনে মনে ভাবছে, আমি কি করলাম? জনি তো ঠিকই করছে, রাফি তো আমার সাথে অসভ্যতামি করেছে, আর আমি কি না? উফ, রাগ উঠলে কি যে করি না আমি। এখন নিজের চুলগুলো নিজেই উঠিয়ে ফেলতে ইচ্ছে করছে। সেটা না খেয়ে চলে গেল। না, একবার কল দিই। নীলা কল দিল, কিন্তু কল কেউ ধরে না, আবার দিতে থাকে। এভাবে একাধারে কল দিতেই থাকে, কিন্তু কেউ কল ধরে না।
অন্যদিকে আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কোনো হোশই নেই আমার। আমার ফোন একাধারে বেজেই চলেছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছায়নি। ওইদিকে নীলাও রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দাঁড়াতে ঘুরে পড়ে গেলাম। আসলে গতকাল দুপুর থেকে না খেয়ে আছি তো, তাই শরীরটা পুরো দুর্বল। কোনো রকমে রান্নাঘরে গেলাম, যা রান্না করা ছিল সব পচে গেছে। বুয়া আসতে অনেক দেরি আছে। সেলফ খুঁজে এক বাটা মুড়ি পেলাম। এত বেশি খিদা ছিল যে সব শেষ হয়ে গেল। তারপরও খিদা কমেনি। আবার সেলফ হাতিয়ে এক প্যাকেট বিস্কুট পেলাম। আসলে এগুলো কবে এনে রেখেছি নিজেও যায় না। বিস্কুটগুলো কিছুটা ড্যাম, খিদার কাছে এগুলো কিছুই না। এগুলো খেয়ে পানি খেলাম। এবার খিদা কিছুটা কমেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি নীলা বেশ কয়েকটা কল দিয়েছে। কিছুক্ষণ পর আবার কল দিল নীলা। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর বুয়া আসলো, রান্না করে দিয়ে চলে গেল। আমি খেয়ে আবার ঘুম দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। যথাসময় আমি অফিসে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি ম্যামের সামনে কিভাবে মুখ দেখাবো। তখন ফয়সাল পাশ থেকে বলল, কি জনি সাহেব, কাল কেক কাটার পর আর আপনাকে দেখলাম না। আসলে আমি খেয়ে আগে চলে এসেছি। ও, আমি বসে বসে ফাইল দেখছি। তখন ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমি মাথা নিচু করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়লো, আসবো ম্যাম? হ্যাঁ আসো, চেয়ারে বসো। আমি গিয়ে বসলাম মাথা নিচু করে। আসলে জনি, আমি সত্যি সরি কালকের জন্য। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আসলে রাফি হলো আমাদের বিজনেস পার্টনার। ওদের সাথে 4 কোটি টাকার বিজনেস ডিল হয়েছিল। ও যদি ডিলটা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আর আমি যখন ওকে থাপ্পড় দিতাম তখন তুমি এসে মাইর দিলে। আসলে আমি সরি, তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। আমাকে মাফ করে দাও। নীলা আমার হাত ধরে বলল। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না ম্যাম, ঠিক আছে। আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য আপনাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল। ম্যাম আহত কণ্ঠে বলল, জনি প্লিজ মাফ করে দাও, সরি তো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তাহলে আপনি আপনি করে কেন বলছো? হাসালেন ম্যাম, সামান্য একজন কর্মচারী হয়ে মালিককে তুমি তুমি করে বলবো? হাসালেন ম্যাম। জনি সরি তো। দেখলাম ম্যামের চোখ জোড়া ভিজে আসে। ম্যাম, কোনো কাজ থাকলে বলেন, অযথা বসিয়ে রাখবেন না। টেবিলে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ম্যাম মাথা নিচে দিয়ে বসে আছে, দেখছে বসে কাজ করছে। তখন দেখলাম রাফি নামে সেই ছেলেটি ম্যামের কেবিনে যাচ্ছে। মনে হয় ডিলটা ফাইনাল করতে চাচ্ছে। ওকে দেখে হাসি পেল, মুখটা এখনো দাগ হয়ে আছে। কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি কাজে মন দিলাম। এবার শব্দটা আরো জোরে কানে এলো। তাকেই দেখি রাফি ম্যামের কেবিনের সামনে পড়ে আছে। আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজপত্রগুলো সব মুখের ওপর ছুঁড়ে মারল। তোমাকে দেখে নেব। এই বলে রাফি চলে গেল। আমি একটু হাসলাম। হায় রে অভিনয়। দুপুরের সময় ম্যামের কেবিনে আবার ডাক পড়ল, আসবো ম্যাম? আসো, একটু গম্ভীরভাবে বলো। রাফির সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে। কেন? ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। আমার মতো সামান্য একটা কর্মচারীর জন্য এত বড় ডিলটা ক্যান্সেল করে দিলেন? এতে আপনাদের অনেক লস হবে। বারবার কর্মচারী বলবে না। আর তোমার চাইতে ডিলটা বেশি বড় না। ম্যাম হাসালেন। যাক, আমার জন্য যেহেতু আপনার এত বড় লস হয়েছে, তাই আমি সামান্য হলেও এর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিব। তা 3 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা আমি আসি। দাঁড়াও, এখানে বসো। দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগলো। নাও হাত দাও। আমি হাসলাম। ম্যাম আগের মতো শুরু করে দিয়েছে। হাসো কেন? সরি, আমি আপনার সাথে খেতে পারবো না। আমার রাগ বাড়িও না, এখানে চুপচাপ বসে পড়ো। তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। দুঃখিত ম্যাম, আমি খেতে পারবো না, মাফ করবেন। বেরিয়ে আসে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন। কিছুটা রেগে বললেন, জনি। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ইচ্ছে হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। মুহূর্তেই ম্যামের রাগটা বেদনায় পরিণত হতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই ম্যামের কেবিনে ভাঙচুরের আওয়াজ পেলাম। পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম খাবারের সবগুলা পেয়ালা ধরে ধরে আছাড় মেরে ভেঙেছে। মাঝে থেকে কষ্ট বাড়ল পিয়নের খাবার পরিষ্কার করতে। আমি বাইরে গিয়ে খেয়ে এসেছি। বিকেলে ডেস্কে বসে আছি, তখন
হঠাৎ পিয়ন এসে বলল ম্যাম নাকি ডাকে আমাকে। আমি ভেতরে গেলাম। ম্যাম ভেতরে আসবো? ম্যাম ভেতরে আসতে বলল। ভেতরে গিয়ে ম্যামের সামনে দাঁড়াতে ম্যাম আমাকে জড়িয়ে ধরলো। কাশি যে এত তাড়াতাড়ি হলো আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমারও কেমন জানি ভালো লাগছিল। পরক্ষণেই মনে হলো এটা তো ঠিক না, আমি এইরকম করছি কেন। আমি ম্যামকে ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে বলতে শুরু করলাম, কি মনে করেন আমি কি মানুষ না? আমার কি মন নেই? চাইলেই কাছে টেনে নিলেন, চাইলেই আবার দূরে ফেলে দিলেন। আপনার এই অভিনয়ের জন্য তো সেরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কথায় ম্যামের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে গেল। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে বারবার বিরক্ত করবেন না। এই বলে আমি আমার মতো চলে আসলাম। ম্যাম ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো কাঁদবে, কাঁদুক, আমার কি। এসব বলে অফিস থেকে বাড়িতে চলে আসলাম। তারপর রাতে একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিসে গেলাম। ম্যাম সামনে দিয়ে যাওয়ার সময় জলভর্তি চোখে আমার দিকে তাকিয়ে চলে গেল। ঘন্টা কয়েক যাওয়ার পরে ম্যামের কেবিনে ডাক পড়ল, ম্যাম আসবো? আসো। ভেতরে গিয়ে দেখলাম ম্যাম একটা কফির মগ সামনে নিয়ে বসে আছে। ব্যাপার কি, আজ একটা কফির মগ? বসো। দেখেছেন কেন? জানো তোমার কালকের কথা কত কষ্ট পেয়েছি। কাল সারা রাত ঘুমাতে পারি। এভাবে আঘাত করে আর কথা বলবে না, আমি সইতে পারি না। এখন আমাকে ডাকার কারণ কি? এই কফিতে তোমার ঠোঁটের ছোঁয়া আছে। এখন কেন জানি না হাঁটা চলা সবখানেই মন খালি তোমার ছোঁয়াই যায়। আজ কেন জানি ওকে কষ্ট দিতে মন চাইলো না, তাই কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কেন করেন এমন পাগলামি? আমি একটু খেয়ে ওর কাছে ফিরিয়ে দিলাম। কেন করি তা কি জানো না? তোমাকে ভালোবাসি তাই। আমি শান্তভাবে বললাম, দেখুন আপনি আমার চেয়ে আরও ভালো ছেলে পাবেন। তাছাড়া আপনি কখনো আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। আমার মা বাবা থাকে গ্রামে, সেখানে তো কখনোই থাকতে পারবেন না। সর্বশেষ কথা, আমি আপনাকে ভালোবাসি না। দেখো তোমাকে আমি আগেও বলেছি, আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। আর আমি সব পরিবেশেই মানিয়ে নিতে পারি। না পারলে তুমি আছো না। শেষ কথা কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তোমাকে ভালোবাসি না? ওর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই, তাই অন্যদিকে তাকিয়ে বললাম, তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি কোনো অহংকারী মেয়েকে ভালোবাসি না। আর আমার সাথে এমন করলে আমি অ্যাগ্রিমেন্ট ভঙ্গ করে চাকরি ছেড়ে চলে যাব। আমার কথায় ম্যাম আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে আসলাম। ম্যাম বিকালে ফয়সাল আর ইরাকে ওনার কেবিনে ডাকলো। ম্যাম আসবো? আসো, বসো। ম্যাম আমাদের ডেকেছিলেন? তোমাদের ডাকার কারণ হলো, তোমরা তো জানো আমি জনিকে কত ভালোবাসি। ও আমাকে কারণবশত ভুল বুঝেছে। তোমরা তো জানোই আমার রাগ উঠলে রাগ সামাল দিতে পারি না। তোমরা বিশ্বাস করো জনিকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা বলে ম্যাম কান্নায় ভেঙে পড়ল। ম্যাম কাঁদবেন না, আমাদের কি করতে হবে? ও না চাকরি ছাড়ার হুমকি দিয়েছে। ওকে বোঝাও, ওকে যেভাবেই হোক আমার কাছে ফিরিয়ে দাও। ওকে ছাড়া চলতে আমার কষ্ট হয়। তোমরা ওর কাছে তোমরা বোঝালে ওর নিশ্চয়ই বুঝবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। কাঁদবেন না ম্যাম, আমরা আছি তো আপনার সাথে। আর শোনো, এতদিন তোমাদের সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করে দিও আমাকে। কি যে বলেন না ম্যাম, আমরা এখন আসি। এই বলে ওরা দুজন সোজা আমার ডেস্কে চলে আসলো। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে কিছু বলবে? না মানে জনি ভাইয়া, ম্যাম তোমাকে সত্যিই ভালোবাসে। ওনার সাথে আর অভিমান করে থেকো না। এবার আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে বললাম, দেখো ইরা, তোমাকে আমার ছোট বোনের মতো জানি, আর ফয়সাল তোমাকে বড় ভাইয়ের মতো। সো ভাই বোন কখনো তার ভাইকে অন্য মেয়ের সাথে প্রেম করতে বলে না। আশা করি তোমরা বলবে না। দেখলাম ওরা মুখটা কালো করে চলে গেল। যার সময় দেখলাম আমার সাথে কথা না বলে বের হয়ে যাচ্ছে। বুঝলাম আমার সাথে অভিমান করেছে। ওদের সামনে গিয়ে বললাম, তোমরা রাগ করেছো? আমরা তোমার কি যে রাগ করব? আমি ইরার গালে হাত দিয়ে বললাম, আরে বোন আমার দেখে জেদি হয়ে গেছে, ভাইয়ের উপর রাগ করে থাকতে নেই। ইরা দেখলাম কেঁদে দিল। এই জন্যই ওকে এত ভালো লাগে। সহজ সরল মেয়ে একটা, একটুতেই কেঁদে দেয়। আমি ইরার চোখের পানি মুছে দিলাম। তখন ইরা বলল, আমার চোখের পানি মুছলে কি হবে? তোমার নীলার চোখের পানি তো এখনো পড়তেছে। আবার ঘুরে এক কথা, শোন বোন আমার, ফয়সাল ভাই তুমিও শোনো, ওর আর আমার মাঝে বিশাল ব্যবধান। তা তোমরা কেন বোঝো না? ধরো তোমাদের কথা ধরে ওর সাথে প্রেম করলাম, এর শেষ পরিণতি কি? বিয়ে। ও কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? কখনই পারবে না।
বুঝলে? এবার ওরা দেখলাম মাথা নিচু করে ফেললো। আমি ইরার গালে হাত দিয়ে বললাম, পাগলি বোন আমার, চলো তোমাদের আজকে ট্রিট দেব, এবার তো একটু হাসো। এরা একটু মুচকি হাসি দিল। এই তো হয়েছে, চলো। ওদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার ওই কথা বলার পর থেকে বেশি একটা জোর কাটানোর সাহস পায় না। এভাবেই কিছুদিন চলে গেল। এর ভিতরে কোম্পানির ডেভেলপ হওয়ার জন্য ম্যামের বাসায় ছোটোখাটো একটা পার্টি দিয়েছে অফিসের সবাইকে নিয়ে। তো কাল সন্ধ্যায় অনুষ্ঠান, দুপুরে কাজ করছি, তখন ম্যাম আমার ডেস্কে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বললেই তো আমি চলে আসতাম। না থাক, শোনো, তোমাকে কিন্তু কালকে আসতেই হবে। আমি মুচকে একটা হাসি দিলাম। ম্যাম আবারও বলল, হাসলে হবে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রতি উত্তরে আবার একটা মুচকি হাসলাম। ম্যাম হয়তো বুঝতে পেরেছে আমি আসবো না, তাই রাতে ওনার বাবাকে দিয়ে আবার কল করালো। আমি সালাম দিয়ে বললাম, স্যার কেমন আছেন? এই তো বাবা ভালো। শোনো, যে কারণে তোমাকে কল দিয়েছি তা হলো কাল কিন্তু তোমাকে থাকতেই হবে। না মানে স্যার আমার মানেটা নে বাদ, কাল তুমি সবার আগে আসবে, ব্যাস, রাখছি। কি আর করার। পরের দিন বিকেলে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে যেতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে নামলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? জি না ম্যাম। আচ্ছা চলো। আমি কিছু না বলে ভিতরে যেতে লাগলাম। ম্যাম আমার পেছন পেছন আসতে লাগলো। ভেতরে গিয়ে দেখলাম অনেকেই চলে এসেছে। আমি সোজা স্যারের সাথে দেখা করতে চলে গেলাম। কেমন আছেন স্যার? এই তো বাবা ভালো। তুমি এসেছো, যাও সবার সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। নীলা যেন কোথায় গিয়েছে। মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর রুমা আসলো। এসেই তার ঢংমার্কা কথা, তুমি আগে চলে এসেছো আর আমি তোমার সাথে আসতে চেয়েছি। তুমি না একটা। থাক আর বলতে হবে না। আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ চলো। রোমার সাথে বসে কথা বলছি, তখন কোথা থেকে নীলা এসে আমার হাত ধরে টানতে লাগলো। আরে কি হয়েছে ম্যাম? দেখে তো মনে হচ্ছে রেগে আছে। টানতে টানতে উপরের বারান্দায় নিয়ে গেল। একটা দোলনাতে নিয়ে বসালো আর ও নিজে আমার সামনের চেয়ার টেনে বসলো। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকালে আমি অনেক ভয় পেয়ে যাই। ম্যাম এইভাবে তাকিয়ে আছেন কেন? আর এখানেই বা নিয়ে আসলেন কেন? ম্যাম কিছুটা চিৎকার দিয়ে বলল, জানো না কেন তাকিয়ে আছি? শোনো, তুমি আমার রাগ বাড়িও না। তুমি জানো রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি খাবে? না কিছু না। নীলা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি না খেলেও আজ আমি খাবো। কি? তোমার ঠোঁট। বলে আমার ঠোঁটির উপর হামলা করলো। চুমু দিয়ে ধরে রেখেছে তো ধরে রেখেছে, ছাড়ার নামই নেই। আমি আর না পেরে ওর পিঠে খামচে ধরলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর বান্ধবীরা চলে আসলো। ও সরি, ভুল সময় চলে এসেছি। নীলা এবার ওদের কথায় আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। নীলা একটু দম নিয়ে তার বান্ধবীদেরকে বলতে লাগলো, কি হয়েছে? তোমাদের আসার আর সময় হলো না? উফ, দেখছিস যে আমরা দুজন একসাথে আছি, তোদের মন চায়, তোদের জন্য না কিছুই করতে পারলাম না আমি। ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে পড়ল। তাহলে আমরা আসি। না থাক, যাওয়া লাগবে না, ওর সাথে পরিচয় হয়নি। ভালো করে তাকিয়ে দেখলাম এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি নীলাকে বললাম, আমার মতো ছোট লোকের সাথে কি ওনারা পরিচিত হবে? সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে নীলা আপনাকে এত ভালোবাসে। আসলেই আমি কিন্তু একটা ছোট লোক। সরি তো ভাইয়া, আমরা বুঝতে পারিনি। আমরা তো আপনার ছোট বোনের মতোই। ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নীলা, আমরা যাই, তুই তোর কাজ ছাড়। ওরা চলে গেল। নীলা আমার দিকে ঘুরে তাকালো। কাছে আসো, কেন? বাকিটুকু সেরে নি। বাকিটুকু মানে? তুমি আসো তো, এত বোঝাতে পারবো না। আজ কোনো বাধা দিবে না আমাকে। আমার মন যত ক্ষত না ভরে ততক্ষণ ছাড়ছি না আমি তোমার। এই কথা বলে নীলা আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সত্যি নীলাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর নীলা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। নীলা পেছন থেকে বলতে লাগলো, এই কোথায় যাও? এখনো হয়নি তো আমার, এদিকে আসো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়িয়ে নিচে চলে এলাম। নিচে যেতেই রোমা এসে ধরলো। তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় ছিলে? ওপরে ছিলাম। তোমার চোখ এমন কেন? ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে
আমাকে বলো তো। রোমা কি কিছু বুঝে ফেল নাকি? কই কি কি হয়েছে? গরমটা ঘেদে গিয়ে এমন হয়েছে। ও, আমি তো অন্য কিছু মনে করেছি। আচ্ছা চলো ওইদিকে চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল। আমরা বসে গেলাম খেতে। খাবার যেই মুখে দিতে যাব তখন কে যেন হাত ধরলো। তাকে দেখি নীলা। কি ব্যাপার ম্যাম? তুমি এখানে খাচ্ছ কেন? তো কোথায় খাবো? ভিতরে আমার সাথে। সরি, সবাই যেহেতু এখানেই খাচ্ছে আমিও এখানেই খাবো। নীলা কিছুটা রেগে বলল, এই, তুমি আর সবাই এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভিতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। ওনার সাথে ভিতরে গেলাম। উরি মা, এত খাবার কে খাবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম, নীলা বসলো। স্যার কোথায়? ভিতরে। আচ্ছা ডাকছি। বাবা, বাবা। কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি, নীলা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে নীলার বাবা বলল, শোনো জনি, আমার মেয়েটা এতটা খারাপ না যতটা তুমি ভাবো। আমি এবার খাওয়া রেখে ওনার দিকে তাকালাম। উনি কেন আমাকে এইসব কথা বলছেন? উনি আবার বলতে লাগলেন, আমার মেয়েটার উপরে একটু রাগী, কিন্তু ওর ভিতরটা একদম নরম, একেবারে ওর মায়ের মতো। নীলা বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে। ওর মাও খুব ছোট থাকতেই মারা যায়। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলাকে কখনো কারোর জন্য কাঁদতে দেখিনি, কিন্তু তোমার জন্য ও প্রায় কাঁদে, যা আমার চোখ এড়ায় না। এবার চুপ কর তো। কার ভিতরে এত কথা বলে কেউ? আমি নীলার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক কান গাল লাল হয়ে আছে। যা লাগছে না এখন ওকে। আমি খেয়ে উঠতেই ও নিজের খাওয়াতে রেখে টাওয়ালটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না? এটা কি আমার কোনো রিলেটিভের বাসা নাকি যে থেকে যাব? ও, তোমার কথা সুর এখনো বদলায়নি। তখনকার মতো আরেকটা লাগবে বুঝি। আসো, এদিকে এসো। আমি এই কথা শুনে এক দৌড় দিয়ে মেন রাস্তা চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। এখন নীলা ম্যামকে দেখলে আগের মতো মন মরা লাগে না, একটু খুশি খুশি মনে হয়। তো সেদিন অফিসে বসে কাজ করছি, তখন রোমা আসলো আমার ডেস্কে। রোমাকে কেমন উত্তেজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেললো, জনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলি। দেখেছো না হাতে কাজ আছে, এখানেই বলো। রোমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার জরুরি কথা না বলে থাকতে পারবো না, চলো। ক্যান্টিনে বসে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু রোমা কিছু বলছে না। কিছু তো বলো, কাজ রেখে এসেছি তো। বলতেছি তো। বলো, তাড়াতাড়ি বলো। রোমা হুট করে আমার হাত ধরে দ্রুত বলে দিল, জনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি হাতটা ছাড়িয়ে বললাম, কি বলছো তুমি এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। ম্যামের মতে গতি ভালো দেখছি না, তাই তোমাকে এত তাড়াতাড়ি বলে দিলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কে সে? আমাদের নীলা ম্যামকে। তোমার সাথে এত কিছু করেছে, তারপরেও ওনাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু সেটা কখনো প্রকাশ করব না। এই কথা বলতেই রোমা কেঁদে দিল। আহা, কাঁদছো কেন? প্রেমিকা হয়ে নয়, ভালো বন্ধু হয়ে তো পাশে থাকতে পারো। এই কথা বলাতে রোমা চুপ হয়ে গেল। এই তো ভালো মেয়ে, এই বলে ওর চোখ দুটো মুছে দিলাম। হঠাৎ কারো কান্নার আওয়াজে পাশে তাকালাম। চেয়ে দেখি নীলা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। আহা, সব গেল। উনি আসলেন কখন? আমার জন্য ম্যাম তোমাকে ভুল বুঝলো। দাঁড়াও, আমি গিয়ে বলছি। থাক, বলা লাগবে না, যা হওয়ার তো হয়েই গেছে। না, তারপরেও আমার জন্য তোমাকে ভুল বুঝলো। সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। অফিসে ঢুকে ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই, গিয়ে ভুলটা ভাঙিয়ে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতেই দেখি ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে কাছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই না, এখন রেগে আছে। আমি বরং পরে যাই। বিকেলে দেখলাম ম্যাম আগেই বেরিয়ে গেল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম। বিনা কারণে কেউ আমায় ভুল বুঝলো। পরদিন থেকে ম্যাম আমার সাথে একটা কথা বললো না, আমাকে ইগনোর করতে শুরু করলো। একটু কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন নীলা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগলো। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে মেয়ে আজ 3 দিন আমার সাথে কথা বলে না, আমাকেও বলতে দেয় না, সব সময় অ্যাভয়েড করে চলে। বিনা কারণে না, আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে ঢুকে গেলাম।
দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, নীলা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তুমি যেটা দেখেছো আমাকে আর বলতে দিল না। উঠে শরীরে যত শক্তি ছিল তা দিয়ে একটা থাপ্পড় মারলো। তারপর বলতে শুরু করলো, শ্যাট আপ মিস্টার জনি, ভুলে যাবেন না আমি আপনার বস, আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী, বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি আর তারপরে সাহস সঞ্চয় করে বললাম, আসলে আপনি সেই দিন ভুল দেখেছেন। আপনি আমাকে শুধু 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 ভুলই বুঝছেন। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি এখন যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়ের চেয়েও ওর বলা কথাগুলো আমাকে বেশি আঘাত করেছে। চোখের পানি কেন জানি না আমার আর বাধা মানছে না। আয়নায় তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রক্ত মুছে চোখে পানি দিয়ে বের হলাম। দেখছি গিয়ে বসলাম। নীলা বাসায় গিয়ে ওয়াশ হবে তখন তার হাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটের। নীলা জোরে 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 কেঁদে দেয় আর চিৎকার করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। জানি তুমি কষ্ট পেয়েছো, তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। নীলা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নীলা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে নীলার বাবা নীলাকে খেতে ডাকছে। যখন দেখলো কোনো সারা শব্দ নেই তখন নীলার রুমে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। নীলার বাবা নীলার পাশে গিয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? নীলা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে মা, আমাকে বল। বাবা, এই এই হাত দিয়ে আমি আজকে জনিকে মেরেছি, এই হাত দিয়ে। ওকে খুব ভালোবাসিস? হ্যাঁ, খুব। ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, কি করা যায় আমি দেখছি, তুই খেতে আয়। না বাবা, আমার খিদে নেই। আচ্ছা, আমি ঢেকে রেখে যাচ্ছি, পরে খেয়ে নিস। অন্যদিকে নীলার হাতে থাপ্পড় খেয়ে আমার ধুমড়ে জ্বর উঠল। পরদিন আর অফিসে যেতে পারলাম না। ওইদিকে নীলা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভিতর আনচান আনচান করতে থাকে। ওকে দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথায় আমাকে দেখতে পায় না। ম্যাম তার কেবিনে গিয়ে পিয়নকে খবর দিল। পিয়ন আসলো। আজকে জনি আসেনি? জি না ম্যাম। আচ্ছা, তুমি যাও। নীলার টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণ থেকে পানি বের হয়ে পড়ছে। হঠাৎ কারো আওয়াজে উপরে তাকালো। চেয়ে দেখে রোমা। ওকে দেখে নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে তোমার মূল্যবান জিনিস চিনিয়ে নিয়ে গেলে কেন? বলো, কেন কেন করলে এমন? এখন কি চাইতে এসেছো? আমার সামনে থেকে চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। এই বলে নীলা টেবিলে মাথা ঠেকে কাঁদতে লাগলো। রোমা নীলার মাথায় হাত দিল। নীলা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। ছুবে না তুমি আমায়। আমার একটু কথা শুনুন। তারপর রোমা সব খুলে বলল। নীলা এবার আরো বেশি করে কাঁদতে লাগলো। তুমি আগে বলনি কেন? জনি বলতে বারণ করেছে। ও আমার সাথে অভিমান করে আজ আসেনি? তবে একটা কথা সত্য যে জনি আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রোমা সেখান থেকে চলে আসে। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কালুর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার হলে পাও ধরবো। পরের দিন অনেক কষ্ট করে একটা রিজাইন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া এগ্রিমেন্টের ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজাইন লেটারটা নিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। নীলা অফিসে গিয়ে আগে আমাকে কষতে লাগলো। কাল রাত থেকে আমার জন্য ব্যাকুল হয়ে আছে। পিয়ন বলে চিৎকার দিতে লাগলো। কি হয়েছে ম্যাম? জনি আসেনি? হ্যাঁ এসেছিল, এটা দিয়ে গেছে। নীলা খামটা খুলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমি দুপুরে শুয়ে আছি। তখন আমার ফোনে একটা কল আসে। আমি ধরে দেখি ইরা। কল রিসিভ করতেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি এমনটা করলে কেন? চাকরিটা ছাড়লে কেন? তাতে কি হয়েছে? ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে নীলার জ্ঞান আসতে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার জনি কই? আমি জনির কাছে যাব। এই বলে নীলা দৌড়ে নিচে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার বাসায় চলে গেল। আমি শুয়ে আছি। তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে পড়েছে। আমি দরজা খুলতেই কে যেন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুজন মিলে বাসার ভিতরে পড়ে গেলাম। চেয়ে দেখে নীলা। আমি ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ম্যাম, এমন করছেন কেন? আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছেন, পাগল হলেন নাকি? আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য মরে যাবেন? আমি সত্যি তোমাকে
তোমাকে ভালোবাসি, ওরকম তো রাগ উঠলে প্রায়ই বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনাকে ভালোবাসি না। ও বুঝেছি, এইভাবে কাজ হবে না। এই বলে নীলা চারপাশেই কি যেন খুঁজতে লাগলো। তারপরে ফলকাটা ছড়িটা নিয়ে নিল। কি বলছেন কি? নীলা আমার দিকে তাকিয়ে হাতে একটা পোজ দিল, সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। কি করছো কি এগুলো? কাছে আসবি না, আসলে আমার বুকের উপরে ঢুকিয়ে দেব। তারপর হাতে আরেকটা পোজ দিল। এবার আর সইতে পারলাম না, দৌড়ে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের মাঝে চেপে ধরলাম। কি করছো কি? পাগল হয়ে গেছো নাকি? নীলা এক ঝটকায় আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সর তুই, রক্ত ঝরে মরে যাব আমি। আমি আবারও বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বলতে লাগলাম, পাগলি, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাবো রে। আমার কথা শুনে নীলা আমার মুখ চেপে ধরলো। এসব কথা আর বলবে না, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, আমাকে একটু ভালোবাসবে। আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। পরে কোলে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নীলা আমার বুকের মাঝে ওর মুখ গুজে কাঁদতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলে দিচ্ছি। নীলা কাঁদছে আর বলছে, আর যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাকেও খুন করবো, নিজেকেও মেরে ফেলবো। আমি একটু মুচকি আসলাম। এমন সময় হঠাৎ নীলার বাবা সহ আমার বাবা মা ঘরে ঢুকলো। আমি তো অবাক। আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? এই তো এখন আসলাম, বিআই সাহেব আমাদের গ্রাম থেকে নিয়ে আসলেন। নীলা আমার বুক থেকে উঠে বাবা মাকে পা ধরে সালাম করলো। নীলা আবার এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর মুখ গুজে দিল। আপনাদের মান অভিমান শেষ হলে এবার আমার কথা শুনুন। কাল আপনাদের বিয়ে, প্রস্তুতি হন। এই কথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেল। নীলা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। পরদিন নীলা আর আমার বিয়ে হয়ে গেল, খুব ধুমধাম করে। বাসর রাতে বাসর ঘরে ঢুকতেই নীলা আমার পা ধরে সালাম করলো। আমি নীলাকে বুকে জড়িয়ে নিলাম। নীলা আমাকে কাঠের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আমার উপর উঠে গেল। এই কি করছো? ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নি, আজ আর তোমাকে আমি ছাড়ছি না। দেখবো কাকে কে ছাড়ে, কতটুকু পারো দেখবো আজকে। এই বলে নীলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে নিলাম। নীলাও আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। ডুবে গেলাম ভালোবাসার সাগরে। আমাদের এই ভালোবাসা চিরদিন অটুট থাকুক।